ডক্টরের বাড়িতে মেয়ের কেয়ারটেকার এবং ডক্টরের প্রেমিকার খুন হয়ে যায়। আর সেই ডেড বডির পাশেই সেই ডক্টরকে রক্তমাখা অবস্থায় বসে থাকতে দেখা যায়। তাই পুলিশ স্বাভাবিকভাবে সেই খুনের দায়ে ডক্টর রাজকেই অ্যারেস্ট করে। কিন্তু বেশিরভাগ প্রমাণই ছিল রাজের বিরুদ্ধে, অর্থাৎ রাজি যে খুনি এটাই প্রমাণ করে। আর এই কেসটা হাতে নেয় লয়ার মাধব মিশ্রা। এরপরে কি হয়েছিল? খুনটা কি সত্যি সেই ডক্টরই করেছিল? এছাড়া আরও একটা বিষয়, সেখানে মার্ডার ওয়েপন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এই সব কিছুর পেছনে রহস্য কী ছিল? আর কেনই বা সেই নার্সকে খুন করা হলো? তো এই সব প্রশ্নের কিছু উত্তর পাওয়া যাবে আজকের পর্বে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ওয়েব সিরিজ ক্রিমিনাল জাস্টিস এ ফ্যামিলি ম্যাটার, অর্থাৎ সিজন 4 এর পার্ট 2। পার্ট 1 যারা দেখেননি তারা এই গল্প ঠিকঠাকভাবে বুঝতে পারবেন না, তাই অনুরোধ রইল প্রথমে পার্ট 1 দেখে আসার জন্য। পার্ট 1 এর লিঙ্ক আই বাটন এবং কমেন্ট বক্সে দেয়া থাকবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দ্বিতীয় পর্বের শুরুতেই দেখা যায় সেই ময়লার ভাগাড়ে কয়েকটি কুকুরকে মার্ডার ওয়েপন খুঁজে বের করার জন্য কাজে লাগিয়ে দেওয়া হয়। এদিকে রোশনির লাশটাকে দাহ করার জন্য নিয়ে আসা হয়, অন্যদিকে ডক্টর রাজকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। এদিকে রোশনির লাশ পোড়ানোর সেই জায়গাটাতে আঞ্জুকেও আসতে দেখা যায়। আর এর কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে মাধব আর মীরাও চলে আসে। মীরা বলে, স্যার এখানে আমরা কেন আসলাম? আমরা কি কিছু খুঁজে বেড়াচ্ছি? মাধব বলে, রোশনির জন্মকুণ্ডলী খুঁজে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল দীপকে, কিন্তু সে সেটা করতে পারেনি, তাই আমাদেরই করতে হবে। মীরা বলে, কিন্তু এখানে আমরা কি করব? মাধব বলে, এটাই আমাদের শেষ সুযোগ, যা করার এখানেই করতে হবে। কারণটা হচ্ছে এখানে এমন মানুষ রয়েছে যারা রোশনিকে ভালোবাসত, আবার এমন মানুষও রয়েছে যারা রোশনিকে ভালোবাসত এটা সবাইকে বোঝাতে চায় বা দেখাতে চায়। এই দুই ধরনের মানুষই আমাদের কাজে লাগবে, চলো। তারা প্রথমেই একজন বৃদ্ধ লোকের সাথে কথা বলে, কিন্তু তেমন কোনো ইনফরমেশন পায় না। এদিকে রোশনির মায়ের সাথে সেই ডক্টর এবং অঞ্জু নাগপাল দুজনেই দেখা করে। রোশনির মা অঞ্জুকে বলে, তুমি এখানে কেন এসেছ? তুমি আমাকে সান্ত্বনা দেবে আমি জানি, কিন্তু তোমার এই সান্ত্বনাতে আমার মেয়ে ফিরে আসবে না, তাই আমার তোমার কথা শোনার কোনো দরকার নেই। আমি সেই দিনের অপেক্ষা করছি যেদিন তুমিও তোমার সবকিছু হারাবে। সেই ডক্টর অঞ্জুকে সেখান থেকে নিয়ে আসে, আর রোশনির মা মোহিনী সেখানে কাঁদতে থাকে। এদিকে দেখা যায় সেখানে মাধবের স্ত্রী এবং তার শালাও এসেছিল। দীপ মাধবকে বলে, সরি, এর পরের বার থেকে আপনি যা বলবেন সেটাই করব, আপনার কথার বাইরে গিয়ে একটা কাজও করব না। মাধব বলে, ঠিক আছে, গাড়িতে যেয়ে অপেক্ষা করো। এরপরেই মাধব আর মীরা দূর থেকে রোশনির মা এবং তার বেস্ট ফ্রেন্ড অ্যানিকে দেখতে থাকে। মীরা মাধবকে বলে, রোশনির মা মোহিনী যে রাশিকে থাকে, অন্যদিকে তার বেস্ট ফ্রেন্ড অ্যানি যেও সেই রাজের হসপিটালে নার্স হিসেবে কাজ করে। তখনই মাধব সেখানে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে রোশনির মৃতদেহটা জ্বলতে দেখছিল। মাধব বলে, আমি নিশ্চিত এই ছেলেটা রোশনিকে ভালোবাসে, নয়তোবা সে কিছু জানে। ছেলেটা সেখান থেকে চলে যেতেই মাধব তাকে ফলো করতে শুরু করে। আর একটা সময় সেই ছেলেটা একটা রেস্টুরেন্টে আসে, মাধবও সেখানে চলে আসে। এদিকে সেখান থেকে বের হতেই রোশনির মাকে অর্থাৎ মোহিনীকে মিডিয়ার লোকরা ঘিরে ধরে এবং বিভিন্ন প্রশ্ন করতে থাকে। ঠিক তখনই সেখানে এগিয়ে আসে লেখা, আর সবাইকে বলে অন্তত আজকের দিনটা রোশনির মাকে এই সব কিছু থেকে দূরে রাখুন, যা হবার আদালতে হবে আর অপরাধী শাস্তি পাবে। আর এই ছোট্ট ক্লিপটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তারা চারজনই সেই ছেলেটার পাশের সিটেই বসে এবং বিভিন্ন খাবার অর্ডার করতে থাকে। ঠিক তখনই সেই ছেলেটা বলে, আমি জানি আপনারা আমার কাছে এসেছেন, তো কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কেন এসেছেন আর আমাকে কেন ফলো করছিলেন সেটা বলেন। মাধব জিজ্ঞেস করে, তোমার নাম কি, আর তুমি কি রোশনির প্রেমিক? ছেলেটা বলে, আমার নাম দিগ্বিজয়, আর আমি রোশনির প্রেমিক নই, বরং রোশনির সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। এদিকে পুলিশ অফিসার গৌরীকে দেখা যায় সে রোশনি যে বাসাতে থাকত সেখানে চলে আসে। পুরো রুমটা সে তল্লাশি করে, আর সেখানে সে একটি গিফট বক্স খুঁজে পায়। সেটার ভেতর একটি ঘড়ি ছিল, হয়তোবা রোশনি এটা রাজকে দেওয়ার জন্য রেখেছিল। সেই গিফট বক্সটা ভালো করে দেখতেই সেই ঘড়ির নিচে সে একটা ব্যাচ পায়, আর ব্যাচটা দেখে কিছুটা চমকে যায় গৌরী। সেখান থেকে চলে আসে সেটা নিয়ে। এদিকে মীরা দিগ্বিজয়কে প্রশ্ন করে, তাহলে ডক্টর রাজ? দিগ্বিজয় বলে, ওনার সাথে সম্পর্ক হওয়ার আগে রোশনির সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। মাধব তাকে প্রশ্ন করে, আপনি রোশনিকে কতদিন ধরে জানেন, অর্থাৎ আপনাদের সম্পর্কটা কতদিনের ছিল? দিগ্বিজয় বলতে থাকে, 3 বছর আগে রোশনির সাথে আমার হসপিটালে দেখা হয়েছিল। এরপরে আমরা একে অপরের বন্ধু হয়ে যাই, আর ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়। আমি ভেবেছিলাম রোশনি গরিব পরিবারের মেয়ে,
তাই ও আমাকে ভালোবাসবে, এটাই আমি চাই। আর আমি ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, ওকে বিয়ে করব, সংসার পাতব, বাচ্চা কাচ্চা হবে, এতটুকুই। কিন্তু সে সবকিছুতে পানি ঢেলে দেয় ডক্টর রাজ। প্রথমে ডক্টর রাজ রোশনিকে ভালো চাকরি দেয়। আমি ভেবেছিলাম দিতেই পারে, রোশনি হয়তো ট্যালেন্টেড, তাই দিয়েছে। এরপরে রোশনিকে ফ্যামিলিতে নিয়ে গেল, ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করে। আমি সেটাও মেনে নিলাম। ভাবলাম হয়তোবা রোশনির মধ্যে এমন কিছু দেখতে পেয়েছে যা অন্যান্য নার্সের মধ্যে ছিল না। এছাড়া তার স্পেশাল চাইল্ড মেয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, এই জন্য রোশনিকে হয়তোবা ফ্যামিলি মেম্বার বানিয়ে নিয়েছে। এটাও আমি মানিয়ে নিলাম। কিন্তু একটা সময় ডক্টর রাজ আমার কাছ থেকে রোশনিকে ছিনিয়ে নিল আর আমার রোশনিকে নিজের কৃতদাসী বানিয়ে রাখল। আর এই ঘটনার ঠিক 1 মাস পরে রোশনি আমার কাছে আসে আর বলে আমাকে সে বিয়ে করতে পারবে না। মাধব জিজ্ঞেস করে কি কারণ দেখিয়েছিল। দিগ্বিজয় বলে সে বলেছিল আমার সাথে যেসব স্বপ্ন দেখেছে সেটা তার চায় না, সে আরও বড় বড় স্বপ্ন দেখবে। এরপরে একটা সময় আমাকে ছেড়ে চলে গেল। আসলে গরিবদের স্বপ্ন দেখাটাই ভুল। মাধব জিজ্ঞেস করে সেপারেটেড হয়ে যাওয়ার পরে আপনি কি রোশনির সাথে আর দেখা করেছিলেন? দিগ্বিজয় বলে হ্যাঁ, আজকে। আর এর আগে 6 থেকে 7 মাস আগে একবার দেখেছিলাম, কিন্তু তখন আমি তাকে চিনতেই পারিনি। এদিকে পুলিশ অফিসার রবি এবং হর্ষ সেই কেসের ফটোগুলো ভালো করে দেখছিল আর বলে এই মার্ডার বিষয়টা হচ্ছে ডোমিনো এফেক্টের মতো, একটা ছোট্ট কাজের জন্য আর একটা বড় কাজ হয়, আর এভাবেই ধীরে ধীরে আমরা খুনির কাছে পৌঁছে যাই। এদিকে মোহিনীর সাথে লেখার সেই ক্লিপটা ভাইরাল হয়ে যাওয়ার পরে লেখা যখন অফিসে আসে, তার বস লেখাকেই সেই কেসটা দিয়ে দেয় আর বলে এই কেসটা তোমাকে জিততে হবে। এদিকে গৌরী লাইফ চয়েস ম্যাটারনিটি ক্লিনিকে চলে আসে, কারণ সেই ব্যাচটা এই ক্লিনিকেরই ছিল। আর সেখান থেকে রোশনির ব্যাপারে জানতে চাইলে সেখানকার রিসেপশনিস্টের মেয়েটি বলে 2 মাস আগে রোশনি এখানে এসেছিল আর সে প্রেগনেন্ট ছিল। কথাটা শুনে গৌরী অবাক হয়ে যায়। সেই মেয়েটি বলে রোশনি এখানে এসেছিল অ্যাবর্শন করার জন্য। গৌরী তাকে রাজের ফটো দেখায় আর জিজ্ঞেস করে এই লোকটা কি তার সাথে এসেছিল কিনা। মেয়েটি বলে আমি ঠিক মনে করতে পারছি না। এদিকে হর্ষ রোশনি যেদিন পার্টিতে এসেছিল এবং যেদিন তার মার্ডার হয় 2 দিনের ফটো দেখে আর বলে যে এই 2 দিনের মধ্যে সে কাপড় কেন চেঞ্জ করেনি। রবি বলে ডক্টররা রোশনির ব্লাডের ভেতরে 0.2 থেকে 0.3% অ্যালকোহল পেয়েছে, অর্থাৎ সে পার্টি থেকে যাওয়ার পরেও সারা রাত মদ খেয়েছে। হর্ষ বলে সেটা না হয় বুঝলাম, রাগের কারণে সে সারা রাত মদ খেয়েছে, কিন্তু এত মদ খাওয়ার ঠিক পরদিন সকালবেলাতেই ঠিক সময় কি আবার ডিউটিতে জয়েন হয়। এরপরে গৌরী রোশনির বেস্ট ফ্রেন্ড অ্যানির সাথে দেখা করে হসপিটালে এবং সে প্রেগনেন্সির ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যানি বলে এই ব্যাপারে সে কিছু জানত না। গৌরী বলে রোশনি কি বাচ্চা পছন্দ করত না? অ্যানি বলে ও বাচ্চাদেরই নার্স ছিল, বাচ্চা কেন পছন্দ করবে না, ও বাচ্চাদের অনেক ভালোবাসত, কিন্তু আমাকে এই বিষয়ে কখনো কিছু বলেনি। এরপরে অ্যানি যখনই অ্যাবর্শনের ডেটটা দেখে সে বলে হয়তোবা অ্যাবর্শনের কিছুদিন পর থেকে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল, আমার কল ধরছিল না, আমাকে কলও করছিল না। আমি টেনশনে পড়ে গিয়েছিলাম, তার বাসায় চলে গিয়েছিলাম। ওর বাসার একটা চাবি সবসময় আমার কাছে দিয়ে রাখত এমার্জেন্সির জন্য, আর এই জন্য আমি চাবি দিয়ে ভেতর ঢুকে যাই। তখনই আমি রোশনিকে একটা কোনায় বসে কাঁদতে দেখেছিলাম। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল, কিন্তু কিছুই বলেনি। এর কয়েকদিন পরে সে একেবারে স্বাভাবিক হয়েছিল, যেন মনে হয় কিছুই হয়নি। আমিও তাকে কিছু জিজ্ঞেস করিনি, ভেবেছিলাম ওর যখন ভালো মনে হবে ও তখনই আমাকে সবকিছু খুলে বলবে। এদিকে দেখা যায় সেই কুকুরগুলোর মাধ্যমে পুলিশ অবশেষে সেই মার্ডার ওয়েপনটা খুঁজে পেয়ে যায়, গোল্ডেন স্ক্যাল্প। আর এত কঠিন একটা কাজ এত সহজেই আর দ্রুত করার জন্য সবাই গৌরীর প্রশংসা করে, এমনকি গৌরীর এক্স হাজব্যান্ড হর্ষ। এদিকে ইরার দাদি আঞ্জুকে বলে আমি আজকে রাজের সাথে জেলে দেখা করতে যাব, আর আমি চাই ইরাকেও আমি সাথে নিয়ে যাব। ও যত দ্রুত বিষয়টা বুঝতে পারবে ওর জন্যই ভালো হবে। এই কয়েকদিনে ও কতবার জ্ঞান হারিয়েছে তার ঠিক নেই। আঞ্জু বলে ঠিক আছে। ঠিক তখনই ইরা চিৎকার করে ওঠে, কারণ টিভিতে তার বাবার নিউজ দেখাচ্ছিল। আর তখনই আঞ্জু টিভিতে নিউজটা দেখতে পায় যে পুলিশ মার্ডার ওয়েপন খুঁজে পেয়ে গেছে, আর এখন সেটার ফরেন্সিক টেস্ট করা হবে। এরপরে আঞ্জু ইরার দাদিকে একটু আড়ালে ডেকে নিয়ে কিছু কথা বলে, যেটা আমাদের শোনানো হয় না। এদিকে মাধব আর মীরা রাজের সাথে দেখা করে আর বলে মার্ডার ওয়েপন খুঁজে পাওয়া গেছে, এখন আমাদের আরও সাবধানে থাকতে হবে। মীরা রাজকে জিজ্ঞেস করে আপনি রোশনির আগের বয়ফ্রেন্ড দিগ্বিজয় সম্পর্কে কি জানেন? রাজ বলে কিছুই না, আমি ওকে কখনো জিজ্ঞেস করিনি, ও আমাকে কখনো বলেনি। মাধব বলে আপনি ভালো করে ভাবুন আর তারপরে বলুন রোশনির ব্যাপারে আপনি কি কি জানেন। সেখানে রাজ কি বলে সেটা শোনানো হয় না। এইদিকে আঞ্জু নিজের বাসায় আসার পরে তাকে অনেক নার্ভাস দেখা যায়, সে কি করবে বুঝতে পারছিল না।
এরপরেই দেখা যায় সে তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিল। তখনই ইরা জিজ্ঞেস করে, তুমি কি আমাদের সাথে আসছো না? আঞ্জু বলে, না, আমার একটা জরুরি কাজ আছে। আর তোমার সাথে আমার যে সিক্রেটটা ছিল সেটা মনে আছে তো? ইরা বলে, হ্যাঁ। আঞ্জু সেখান থেকে চলে আসে। এদিকে গৌরী হর্ষ এবং লেখাকে রোশনির সেই অ্যাবর্শন রিপোর্টটা দেখায়, যেটা মার্ডারের 2 মাস আগে হয়েছিল। এদিকে ইরার দাদি আর ইরা রাজের সাথে জেলখানায় দেখা করতে আসে। তার মেয়েকে দেখার পরে রাজ অনেক ইমোশনাল হয়ে যায়। ইরা তাকে একটা কথাই জিজ্ঞেস করে, বাবা তুমি বাড়ি আসবে কবে? রাজ কাঁদতে থাকে। এদিকে আঞ্জুকে দেখা যায় লয়ার মন্দিরা মাথুরের কাছে চলে আসে, অর্থাৎ মীরার মায়ের কাছে। এদিকে সেই গার্বেজ ব্যাগ থেকে যা যা পাওয়া গেছে সেগুলো ফরেন্সিক ডিপার্টমেন্টে নিয়ে আসা হয় টেস্ট করার জন্য। এদিকে আঞ্জু মন্দিরাকে বলে, পুলিশ মার্ডার ওয়েপন খুঁজে পেয়েছে, আর এখন হয়তোবা তারা আমাকে অ্যারেস্ট করবে। মন্দিরা বলে, কেন? আপনাকে কেন অ্যারেস্ট করবে? আর আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আঞ্জু বলে, আপনি আমাকে সাহায্য করতে পারেন। আমার একজন লয়ার দরকার। আমি চাই আপনি আমার হয়ে কেসটা লড়ুন। মন্দিরা বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু পুলিশ আপনাকে কেন অ্যারেস্ট করবে? আঞ্জু বলে, আসলে মার্ডার ওয়েপনটা যে গার্বেজ থেকে পাওয়া গেছে সেটা আমার। তখনই দেখা যায় গার্বেজের ভেতরে যে জিনিসপত্রগুলো ছিল সেটার ভেতরে একটা পেপার ছিল, যেখানে আঞ্জনা পালের একটা পেপার ছিল। এদিকে সেই কাজের মহিলা কামলাকে দেখানো হয় যে আবারও মাছের বাজারে এসেছিল মাছ কেনার জন্য। কিন্তু তখনই মাছ কাটাগুলো দেখে আবারও তার রোশনির মার্ডারের সেই দিনটা মনে পড়ে যায়। সেদিন সেখানে সে কি দেখেছিল, তার আবারও এই ট্রমা হয়। সে ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে। ঠিক তখনই দেখা যায় যখনই আঞ্জু তাকে বলেছিল যে তুমি ইরাকে যে থামাও, ও যেন এখানে না আসে, ঠিক ওই সময়টাতে কামলা সেখানেই রাজের পাশে মার্ডার ওয়েপনটা পড়ে থাকতে দেখেছিল, অর্থাৎ সেই গোল্ডেন স্ক্যাল্পটা। এই দৃশ্য মনে করতে করতেই কামলার মাথা ঘুরতে থাকে। এদিকে দেখা যায় অঞ্জুকে ঠিকই পুলিশ নিয়ে এসেছে। হর্ষ এবং গৌরী তাকে ইন্টারোগেশন করছিল। তারা জিজ্ঞেস করে যে অঞ্জুর সাথে রোশনির সম্পর্কটা কেমন ছিল। অঞ্জু বলে, তার সাথে আমার তেমন কোনো সম্পর্কই ছিল না, ও শুধু আমার মেয়ের নার্স ছিল, এতটুকুই। হর্ষ বলতে থাকে, সে শুধু আপনার মেয়ের টেক কেয়ারই করতো না, বরং আপনার হাজব্যান্ডের প্রেমিকাও ছিল। আর আপনার এতে খারাপ লাগতো না? অঞ্জু বলে, আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে সেপারেট ছিলাম, সে বাসা থেকেই চলে এসেছিলাম। ও কি করলো তাতে আমার কিছুই যায় আসে না। হর্ষ বলে, তার মানে তো ডিভোর্স নিয়েছিলেন, তাই না? অঞ্জু চুপ করে থাকে। হর্ষ বলে, তার মানে আপনি ডিভোর্স নেননি, আর আপনার হাজব্যান্ড নার্সের সাথে প্রেম করে বেড়াচ্ছে, এটা কি করে সম্ভব? এরপরে হর্ষ আর গৌরী নিজেরাই বলতে থাকে, তার মানে টাকার জন্য। কারণ আপনি তো একজন লয়ার, কিন্তু এখন প্র্যাকটিস করছেন না, তো আপনার সোর্স অফ ইনকাম কি? তার মানে টাকার জন্যই আপনি ওর ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন এবং টাকা নিতে শুরু করেছেন, তাই তো? আর এরপরে রোশনি চলে আসলো। আপনার টাকার পরিমাণটা কমে গেল, এই জন্যই তাকে খুন করেছেন, তাই তো? আঞ্জু বলে, আপনি এই সব কিছু রাজকে যে জিজ্ঞেস করেন, আমি নির্দোষ। গৌরী তখন রাজ এবং অঞ্জুর গাড়িতে বসে কিস করার সেই ছবিটা দেখায় আর বলে, আপনার হাজব্যান্ডের মতোই আপনি ইনোসেন্ট। এই ছবিটা পার্টির 2 সপ্তাহ আগে। তখন একেবারেই হাল ছেড়ে দেয় আঞ্জু। গৌরী বলতে থাকে, মার্ডারের সময় আপনি আর রাজ একই সাথে ছিলেন, কামলা আসার আগ পর্যন্ত। আপনি সেই মার্ডার ওয়েপন থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলেন, সেই মার্ডার ওয়েপনটা সরিয়ে ফেলেন, গার্বেজ ব্যাগে ভরে ফেলে দেন, আর এরপরই আপনি সেখান থেকে চলে যান। যখনই কামলা আসে আর সেই মহিলা চিৎকার করে, আর এরপরেই আপনি সেই ফ্ল্যাটে আসার বাহানা করেন। আঞ্জু বলে, আমি ইনোসেন্ট, আমি এসবের কিছুই জানি না। গৌরী বলে, ঠিক আছে, কোর্টে প্রমাণ করুন। হর্ষ বলে, আপনাকে রোশনির মার্ডার কেসে কো অ্যাকিউজড হিসেবে অ্যারেস্ট করা হলো। এদিকে মাধব আর মীরা তারা যখন খবর পেয়ে থানায় আসে, তখন তারা দেখতে পায় যে আঞ্জুর কেসটা মীরার মা মন্দিরা মাত্র লড়বে। আর এটা দেখে মাধব এবং মীরা দুজনেই অবাক হয়ে যায়। এরপরে মন্দিরা আঞ্জুর সাথে দেখা করে আর বলে, আপনি যদি আপনার মেয়েকে ভালোবাসেন তাহলে কোর্টে শুধু আপনাকে আপনার নিজের জন্য ডিফেন্স করতে হবে। আপনি যদি একটা কথাও রাজের হয়ে বলেন তাহলে আদালত ধরে নেবে আপনি আর রাজ একসাথে এই মার্ডারটা করেছেন। আপনাদের দুজনকেই জেলে রাখতে হবে। অন্যদিকে আপনার মেয়েটা বাসায় একা থাকবে। আর আপনি যদি চান আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন, তাহলে আপনি শুধু নিজের হয়ে ডিফেন্স করবেন। এতে করে আপনি ছাড়া পেলে আপনি আপনার মেয়ের পাশে থাকতে পারবেন। এদিকে মাধব যখন রাজকে বলে সেই মার্ডার ওয়েপনটা আঞ্জুর গার্বেজ থেকে পাওয়া গেছে, রাজ অবাক হয়ে যায় আর বলে, সেখানে তো মার্ডার ওয়েপনটা ছিলই না, তাহলে আঞ্জু নিল কোথা থেকে? এছাড়া যখন সে জানতে পারে যে আঞ্জু নিজের জন্য নতুন একজন লয়ার ঠিক করেছে, সে আরও বেশি চমকে যায় এবং আঞ্জুর সাথে একবার কথা বলতে চায়। মাধব বলে, এখন আপনাকে নির্দোষ প্রমাণ করতে হলে আমাদের একজন নয় বরং 2 জন উকিলের সাথে লড়তে হবে।
লেখা আর মন্দিরা মাথুরের সাথে। এদিকে মীরা বাসায় আসার পরে তার মাকে বলে, তুমি এই কেসটা নেবে, আমাকে তো অন্তত একবার জিজ্ঞেস করতে পারতে। মন্দিরা বলে, অ্যাজ এ লয়ার আমি তোমাকে কেন জিজ্ঞেস করব, আর মেয়ে হিসেবে বলতে গেলে তুমি এখন পর্যন্ত আমাকে চেনোইনি। মীরা বলে, তুমি জেদ করে এই কেসটা নিয়েছ, তাই তো? কারণ আমি তোমার লয়ার ফার্মে কাজ না করে মাধব মিশ্রার সাথে কাজ করছি, তাই তো? তুমি চাও আমি যাতে হেরে যাই। মীরা রেগে সেখান থেকে চলে যায় আর বলে, কোর্টে তোমার সাথে দেখা হবে। এদিকে মাঝরাতে হর্ষ দেখা করতে আসে জেলখানায় রাজের সাথে, আর তাকে বুঝিয়ে বলে যে সে যদি দোষটা কবুল করে নেয় তাহলে আঞ্জু বেঁচে যাবে, আর আঞ্জু বেঁচে গেলে তার মেয়ের সাথে সে সময় কাটাতে পারবে। আর সে যদি এটা না করে, সে এবং তার স্ত্রী আঞ্জু দুজনেই জেলের মধ্যে থাকবে, এতে করে তার মেয়েটার কি হবে। পরদিন কোর্টে দেখা যায় জজ রাজকে জিজ্ঞেস করে, তার উপরে যে আরোপটা আনা হয়েছে সে কি এটা স্বীকার করছে, সে কি এই অপরাধটা করেছে? রাজ বলে না, সেটা স্বীকার করছে না, অর্থাৎ হর্ষের কথা রাজ কানে নেয়নি। এদিকে কোর্টের বাইরে লেখা এবং মাধব দেখা করে। মাধব তাকে বলে, আরও একবার আপনার মুখোমুখি হয়ে গেলাম। লেখা বলে, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আগেরবারের মতো আশা করে বসে থাকবেন না, এবার কিন্তু রেজাল্ট ভিন্নটাই হবে। মাধব বলে, সেটা তো সময়ের ব্যাপার। এর পরের সপ্তাহে আবার সবাইকে কোর্টে নিয়ে আসা হয়। সেখানে মাধব রাজকে বলে, আপনাকে যখন প্রশ্ন করা হবে, আপনি যখন তাকাবেন কোর্টে সবার দিকে, এই পুরো বিষয়টা খেয়াল রাখবেন, কারণ আপনার প্রত্যেকটা রিয়াকশন খুব ইম্পর্টেন্ট। যখনই আঞ্জুকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে তখন আপনার রিয়াকশনটা যেন নিউট্রাল থাকে, নয়তোবা এই বিষয়টাকেও কাউন্ট করা হবে। এদিকে মন্দিরাও আঞ্জুকে বলে দেয় যে কোর্টে তাকে কিরকম রিয়াকশন দিতে হবে, কিভাবে থাকতে হবে। মাধব রাজকে বলে, আপনাকে দেখলে যাতে মনে হয় যে রোশনির নাম শুনলেই আপনি অনেক কষ্ট পাচ্ছেন। কোর্টে প্রথমে লেখা তার বক্তব্য বলে। সে বলে, রোশনি খুবই ভালো একজন মেয়ে ছিল, সে নিজের চাইতে পরের কথা বেশি ভাবত, আর সেই জন্যই তাকে মরতে হয়েছে। পার্টি দিন সবার সামনে রোশনিকে অপমান করা হয়, সেই অপমান সহ্য করার পরেও পরদিন সকালে ঠিক সময় মতো সে তার পেশেন্ট অর্থাৎ ইরাকে ওষুধ দেওয়ার জন্য সেখানেই চলে আসে, আর এটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য, তাকে খুন হতে হয়। এছাড়া রোশনি খুবই ট্যালেন্টেড ছিল, আর এই জন্য রাজ নাগপালের হসপিটালে সে খুব দ্রুতই প্রমোশন পায়। এছাড়া তার ট্যালেন্টের কারণেই ডক্টর রাজ নাগপাল রোশনিকে বাড়িতে নিয়ে আসে এবং তার স্পেশাল চাইল্ড ইরাকে দেখাশোনা করার দায়িত্ব দেয়। আর ইরার সাথে তার বন্ডিংটা এতটাই ভালো হয়ে যায় যে ইরা তাকে ছাড়া কিছুই বুঝত না, আর তার এই ভালো নেচারের জন্যই তাকে মরতে হয়েছে। অন্যদিকে ডক্টর রাজ নাগপাল সে প্রথমে রোশনিকে ইউজ করেছে, ইমোশনালি ব্ল্যাকমেল করেছে। এরপরে তাকে যখন পুরোপুরি অ্যাবিউজ করা শেষ হয়ে গেছে তখন রোশনিকে ফেলে দিয়ে সে তার স্ত্রীর দিকে আবারও ফিরে এসেছে, কিন্তু তারপর রোশনি তাকে কিছুই বলেনি। আর তার এই ভালো স্বভাবের জন্যই রোশনির আজকের এই পরিণতি। রোশনিকে তাদের পথ থেকে সরানোর জন্য ডক্টর রাজ নাগপাল এবং তার স্ত্রী আঞ্জু নাগপাল দুজনেই মার্ডার করে এবং পুরোপুরি একটা প্ল্যান তৈরি করে। কিন্তু সত্যি বেশি দিন চাপা থাকে না। এরপরে মাধব বলতে শুরু করে আর বলে, এখানে শুধু ভিকটিম রোশনি নয়, ভিকটিম আমার ক্লায়েন্ট রাজ নাগপালও। সে একদিন সকালবেলাতেই মর্নিং ওয়াক থেকে ফিরে এসেই নিজের প্রেমিকাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। সে চেষ্টা করে তার প্রেমিকাকে বাঁচানোর জন্য, কিন্তু একজন ডক্টর হয়ে সর্বোচ্চ চেষ্টা করেও সে তার প্রেমিকাকে বাঁচাতে পারেনি। এর থেকে বড় কষ্ট তার আর কি হতে পারে। কিন্তু পুলিশ শুধুমাত্র ক্রাইম সিনে যেটা চোখে দেখেছে সেটার উপরে ভিত্তি করেই ডক্টর রাজ নাগপালকে খুন হিসেবে সাব্যস্ত করছে, আর যেটা একেবারে ভিত্তিহীন। এরপরে মন্দিরা মাত্র বলতে থাকে যে আমার ক্লায়েন্ট আঞ্জু নাগপাল একেবারে নির্দোষ, তাকে এই কেসের সাথে যুক্ত করা হয়েছে কারণ তার সাথে রাজ নাগপালের অতীত জড়িয়ে আছে, আর তার বিরুদ্ধে যেসব প্রমাণ রয়েছে সে সবকিছু ভিত্তিহীন। তাই আমি চাই তাড়াতাড়ি আঞ্জু নাগপালকে ছেড়ে দেওয়ার জন্য, যাতে করে রোশনির কেসটা ডিলে না হয়ে যায়। এদিকে লেখা পুলিশ অফিসার গৌরীকে কাঠগড়ায় রাখে আর জিজ্ঞাসাবাদ করতে থাকে সেদিন কি হয়েছিল। পুলিশ অফিসার গৌরী বলে, সেদিন 7:45-এর দিকে তারা আঞ্জুর কল পায় এবং সেখানে যাওয়ার পরে দেখতে পায় যে রোশনির ডেড বডিটা ফ্লোরে পড়েছিল, আর রাজ রক্তমাখা অবস্থায় পাশেই বসেছিল। ডক্টরকে জিজ্ঞাসাবাদ করা হয় মৃত্যুর কারণ কি ছিল। ডক্টর বলে, তার গলার পাশে 3.5 ইঞ্চি লম্বা একটা ক্ষত পাওয়া গেছে, সেখান থেকে বেশি পরিমাণে রক্ত বের হওয়ার কারণেই রোশনি মারা যায়। লেখা জিজ্ঞেস করে, ভিকটিমের বডিতে স্ট্রাগলের কোনো চিহ্ন পাওয়া গেছে কিনা। ডক্টর বলে, না। এরপরে গৌরী কোর্টে বর্ণনা করে সে কিভাবে মার্ডার ওয়েপনটা খুঁজে পায়। রবিকে ডাকা হয় এবং সিসিটিভি ফুটেজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। রবি বলে, আমরা সিসিটিভি ফুটেজ থেকে দেখি সেখানে রোশনি যাওয়ার পরেই রাজ নাগপাল যায়, আর এর কিছুক্ষণ পরে সেখানে কামলা যায়, তাদের বাসার কাজের মহিলা। এরপরে লেখা সেই বিল্ডিংয়ের ওয়াচম্যানকে জিজ্ঞাসাবাদ করে।
এবং ডক্টর রাজ নাগপালের মর্নিং ওয়াকে যাওয়ার টাইমগুলো জিজ্ঞাসাবাদ করে। ওয়াচম্যান বলে সে প্রত্যেকদিন 7টা থেকে 7টা 15-তে মর্নিং ওয়াকে যায়, আর তখন শিফট চেঞ্জ হওয়ার টাইম, তাই আমার টাইমটা মনে রয়েছে। আর এরপরে সে 8টা বা 8টা 15-তে বাড়িতে ফেরে, কিন্তু সেই দিন সে আগে এসেছিল, 7টা 25 মিনিটেই ফিরে এসেছিল। এরপরে লেখা জিজ্ঞেস করে যে সেই মার্ডার ওয়েপনটা কোথায় পাওয়া গেছে। রবি বলতে থাকে গার্বেজে, আর সেই গার্বেজের ব্যাগটা ছিল আঞ্জু নাগপালের। গৌরী বলতে থাকে আঞ্জু নাগপালের ঘরটা ঠিক রাজ নাগপালের ফ্ল্যাটের সামনেই ছিল, আর তার মতে যখন খুন হয় তখন সে তার ফ্ল্যাটেই ছিল। লেখা জিজ্ঞেস করে মার্ডার ওয়েপনে কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে কিনা। গৌরী বলে না, সেটা পরিষ্কার করে ফেলা হয়েছে। এরপরে মাধব গৌরীকে জিজ্ঞেস করে যে সেই স্কাল্প দিয়ে রাজকে কি রোশনিকে কেউ খুন করতে দেখেছে। গৌরী বলে না। মাধব বলে তার মানে তো রোশনিকে অন্য কেউ খুন করতে পারে, তাই না? গৌরী বলে তার ইনভেস্টিগেশন করে এমন কিছু পায়নি। মাধব জিজ্ঞেস করে সেই অ্যাপার্টমেন্টে কতটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। গৌরী বলে 40টি। মাধব জিজ্ঞেস করে সবগুলোই কাজ করছিল। গৌরী বলে না, একটা কাজ করছিল না সেই দিন। মাধব বলে হয়তোবা সেই ক্যামেরা যতটুকু এরিয়া কাভার করে সেই দিক দিয়ে খুনি সে অ্যাপার্টমেন্টে ঢুকেছিল। গৌরী বলে সম্ভব না, কারণ সেই এরিয়া দিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকলেও বাকি ক্যামেরাগুলোতে সে কোনো না কোনোভাবে ধরা পড়েই যেত। এরপরে মাধব জিজ্ঞেস করে আঞ্জু নাগপাল তো রাজ নাগপালের ফ্ল্যাটের সামনেই থাকত, তাহলে কেন আপনারা আগে তাকে সাসপেক্ট লিস্টে রাখেননি? গৌরী এই প্রশ্নের উত্তর দিতে পারে না। মাধব বলতে থাকে আপনারা শুধুমাত্র রাজকে সেখানে রক্তমাখা অবস্থায় দেখেছেন বলেই তাকে খুনি হিসেবে ধরে নিয়েছেন, তাই তো? আপনাদের এমন ভুল এর আগেও হয়েছে। যারা আহুজার মার্ডার কেসটার কথা মনে আছে, সেখানেও আপনারা একটা বাচ্চাকে আসামি বানিয়ে রেখেছিলেন। 6 মাস পর্যন্ত তাকে টর্চার করেছিলেন, যতক্ষণ না পর্যন্ত সে নির্দোষ প্রমাণ হয়। এই 6 মাস পর্যন্ত তাকে মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এদিকে মন্দিরা মাথুর বলতে থাকে যে সর্বপ্রথম আঞ্জুই পুলিশকে কল করেছে। মার্ডার করার পরে কেউ পুলিশকে কেন কল করবে? এছাড়া গার্বেজের যে থলেটা থাকে সেটা সবসময় আমরা দরজার বাইরেই রেখে দেই, যতক্ষণ না পর্যন্ত সেই লোকগুলো এসে সেগুলো নিয়ে না যায়। আঞ্জুও সেটাই করেছিল, আর সেখানে অন্য কেউ মার্ডার ওয়েপনটা রেখে দেয়নি সেটার কি প্রমাণ রয়েছে? গৌরী বলে এটাও হতে পারে। এরপরেই লেখা সে কাজের মহিলা কামলাকে ডাকে এবং জিজ্ঞেস করে সেদিন সে কি দেখেছিল। এরপরে কামলা যখন বলে সে যখন ছিল সেখানেই মার্ডার ওয়েপনটা ছিল, এটা শুনে সবাই চমকে যায় এবং 3জন উকিলও চমকে যায়। যাওয়ার সাথে সাথে 3জন উকিলকে নিজের চেম্বারে ডেকে নিয়ে যায়। মাধব আর মন্দিরা বলতে থাকে কামলা মিথ্যে বলছে, তাকে জোর করে বলানো হয়েছে, কারণ এর আগে কখনো এমন স্টেটমেন্ট দেয়নি, এটা প্রথমবার। লেখা বলে হয়তোবা তার এর আগে মনে ছিল না, এবারই প্রথমবার তার মনে পড়েছে। এটা ট্রমার মতো, মাঝে মাঝে তো এসব ঘটনা 6 মাস থেকে 6 বছর পরেও মনে হয়। এরপরে জজ পরের মানডে পর্যন্ত কোর্ট মুলতবি ঘোষণা করে। এদিকে রত্না বলতে থাকে এই মার্ডার ওয়েপনের এই বিষয়টা তো আমাদের আরও বিপাকে ফেলে দিল। মীরা আর দীপ বলতে থাকে কামলার টেস্টিমনি যদি ভুল প্রমাণ করা না যায়, তাহলে কোর্টে প্রমাণ হয়ে যাবে যে রাজি রোশনিকে খুন করেছে এবং আঞ্জু সেই মার্ডার ওয়েপনটা লুকিয়েছে। দুজনের শাস্তি হয়ে যাবে। মাধব বলতে থাকে এই কামলার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। এদিকে হর্ষ দেখা যায় গৌরীর সাথে তার বাসায় দেখা করতে আসে। গৌরী বলে এখানে কেন এসেছেন? হর্ষ বলে আসলে কোর্টে মাধব আপনাকে যেভাবে বলেছে আমার সেটা ভালো লাগেনি। এভাবে তার কথা বলতে থাকে কিছুক্ষণ। অন্যদিকে জেলে রাজের সাথে দেখা করে মাধব, আর তাকে কমলার ব্যাপারে জিজ্ঞেস করে। রাজ বলে সে তো কাজের মহিলা, সে ওইভাবেই ছিল। মাধব বলে সে কি আপনাকে কখনো কিছু বলেছে? ভালো করে মনে করার চেষ্টা করুন। রাজ মাধব মিশ্রকে আরও একটা কথা বলে, সেই গোল্ডেন স্কাল্পটা সেখানে ছিল না। এসব কথা বলতে বলতেই রাজের একটা কথা মনে পড়ে, কামলা তাকে একদিন কিছু একটা বলেছিল, আর সে সেটা মাধবকে বলে, কিন্তু কি বলে সেটা আমাদের শোনানো হয় না। আর এখানেই পার্ট 2 শেষ হয়ে যায়। এই কেসের শেষ পর্যন্ত দেখতে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। এই কেসের শেষে কি হয়েছিল সেটা দেখতে পারবো। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।